রাজা বাদশারা রাস্তার মাঝখান দিয়ে পার হইতেছে মতো, যা বাংলাদেশি টাকায় প্রায় 60,000 থেকে 70-74,000 টাকা কালার ভাব আছে। এবং লোকটার জ্যাকেটটাও প্রায় ম্যাচিং কালারের, সে ডান দিকে তাকাচ্ছিল। আসলেই পকি পকি একটু ভাব আছে, সুন্দর আছে। লোকটা স্পিড বেশ ভালো ছিল, টান ছিল পুরো রাস্তায়, অনেকক্ষণ ধরে ধরতে পারি নাই। দেখেন আবার আমার পাশ কাটা তাকায়া চলে গেল। হ্যাঁ, ভবিষ্যতে কী হবে তা বলা যায় না। হ্যাঁ, যদি কোনো সরকার মনে করে এটি জাতীয় নিরাপত্তা বা অর্থনীতির জন্য ঝুঁকি, তবে তারা স্টারলিংকের কার্যক্রম বন্ধ করে দিতে পারে। হাই এভরিওয়ান, দিস ইজ জায়েদ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। বাংলাদেশি স্টারলিংক অবশেষে চলেই এসেছে। বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্কের মালিকাধীন স্পেস এক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক এখন বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এ প্রযুক্তি দেশের ইন্টারনেট অবকাঠামোয় এক নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। রাজা বাদশারা রাস্তার মাঝখান দিয়ে পার হইতেছে। ও আচ্ছা, রাজা বাদশাদের কথা বলতেছি, এলন মাস্কের কথা বলতেই হয়। এলন মাস্ক হচ্ছেন সেই ব্যক্তি যিনি মার্কিন উদ্যোক্তা, উদ্ভাবক ও প্রকৌশলী। তিনি একজন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত। তিনি টেসলা, স্পেস এক্স, নিউরালিংক ও এক্স, যা আগে হচ্ছে টুইটার ছিল, এর মতো বহুল আলোচিত কোম্পানির প্রতিষ্ঠাতা বা সহপ্রতিষ্ঠাতা। তার লক্ষ্য সবসময় ভবিষ্যতের প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। তার জন্ম 1971 সালে 28 জুন প্রিটোরিয়া, দক্ষিণ আফ্রিকায়। পড়াশোনা হয়েছে ফিজিক্স ও ইকোনমিক্স নিয়ে ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে। তার প্রথম ব্যবসা জিপটো ছিল, 1995 সালে শুরু, পরে কম্প্যাক্ট কিনে নেয়। এরপর x.com, পেপাল, স্পেস এক্স, টেসলা, স্টারলিংক সবই ওনার। স্টারলিংক হলো এলন মাস্কের স্পেস এক্স প্রতিষ্ঠানের একটি প্রকল্প, যার লক্ষ্য পৃথিবীর প্রত্যেক প্রান্তে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়া। এটি লো আর্থ অরবিট এলইও স্যাটেলাইট ব্যবহার করে কাজ করে, যা সাধারণত জিও স্টেশনারি স্যাটেলাইটের চেয়ে অনেক নিচু কক্ষে ঘোরে, ফলে লেটেন্সি কম এবং স্পিড বেশি। প্রকল্প শুরু হয় 2015 সালে। প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয় 2019 সালের মে মাসে। বর্তমান স্যাটেলাইটের সংখ্যা 5,000-এর বেশি 2025 সাল পর্যন্ত। চালু রয়েছে প্রায় 70টা প্লাস দেশে: যুক্তরাষ্ট্র, কানাডা, ইউক্রেন, ব্রাজিল, জাপান। বাংলাদেশ অলরেডি ট্রায়াল ভার্সন চলতেছে। স্টারলিংক বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্যাটেলাইট তৈরি করেছে এবং ভবিষ্যতে এতে আরও হাজার হাজার স্যাটেলাইট যোগ করার পরিকল্পনা রয়েছে। সামনের ডান দিকের ওই লোকটার মাথা সবুজ কালার হেলমেট যেটা দেখা যাচ্ছে, এটা একটু কার্টুন টাইপের ফেস, সম্ভবত একটু পকি পকি টাইপের ভাব আছে। যাক, আমরা স্টারলিংকের টপিকে ছিলাম, স্টারলিংকের টপিকে ফেরত আসি। স্টারলিংকের প্রভাব কীরকম পড়তে পারে বাংলাদেশে? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনও স্থায়ী ইন্টারনেট পৌঁছায়নি। স্টারলিংক সেখানে আলো জ্বালাতে পারে। গ্রামের শিক্ষার্থীরা, পাহাড়ের এই এলাকার কৃষক বা উপকূলীয় অঞ্চলের ডাক্তার, সবার জন্য এটি হতে পারে বদলে যাওয়ার হাতিয়ার। বাংলাদেশে 2025 সালের 9 এপ্রিল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট চালু হয়। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL সেখানে 4টি টার্মিনালের মাধ্যমে 5টি রাউটার ব্যবহার করে দর্শনার্থীদের জন্য ওয়াইফাই ব্যবস্থা চালু করে, যার মাধ্যমে প্রতিটি রাউটার 70 থেকে 100 জন ব্যবহারকারীকে সেবা দেয়। পরীক্ষামূলক এই ব্যবস্থা 100 থেকে 120 Mbps পর্যন্ত ডাউনলোড স্পিড পাওয়া গেছে, যা বাংলাদেশ বেশিরভাগ স্থানের গড় ইন্টারনেটের গতির চেয়ে অনেক বেশি। তবে একসঙ্গে ব্যবহারকারীর চাপ বেশি হলে গতি কিছুটা কমে যাচ্ছিল। গেটওয়ে স্টেশন এখন বাংলাদেশে স্থাপিত হয়নি, ফলে আপাতত মালয়েশিয়ার গেটওয়ে ব্যবহার করে এই সংযোগ চালানো হয়। এখন প্রশ্ন আসতে পারে, কেন স্টারলিংক? বাংলাদেশের অনেক অঞ্চলে মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক ব্যবহৃত হয়। সেসব ক্ষেত্রে স্যাটেলাইট ভিত্তিক নির্ভরযোগ্য ইন্টারনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টারলিংক ঠিক এই ঘাটতি পূরণে কাজ করবে। এবার প্রশ্ন আসতে পারে, আপনাদের স্টারলিংকের বিশেষত্বটা কি? ফাইবার ছাড়াই উচ্চ গতির ইন্টারনেট, প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, বিশ্বজুড়ে কার্যকর, মরুভূমি হোক, জঙ্গল, সবখানে চলবে। 3 নম্বর, অতি দ্রুত সেট আপ, নিজেই বসাতে পারবেন। 4 নম্বর, নিম্ন লেটেন্সি, গেমিং ও লাইভ ক্লাসের জন্য উপযোগী। 5 নম্বর, ডিজাস্টার রেসপন্সে কার্যকর, দুর্যোগে নেটওয়ার্ক নষ্ট হলেও কাজ করবে। এখন আসি এলন মাস্ক বাংলাদেশ প্রসঙ্গে।
এখন পর্যন্ত এলন মাস্ক সরাসরি বাংলাদেশ সম্পর্কে কিছু বলেনি, তবে স্টারলিংকের আগ্রহ বিনিয়োগ সম্মেলনে উপস্থিতি এবং সরকারের সাড়া প্রমাণ করে বাংলাদেশকে তারা গুরুত্ব দিচ্ছে। বিডায় স্টারলিংকে 29 মার্চ 2025 তারিখে বিনিয়োগ নিবন্ধনের অনুমোদন দিয়েছে, যা থেকে বোঝা যায় সরকারও এটিকে ইতিবাচকভাবে নিচ্ছে। সবুজ হেলমেটটা আবার ওই সামনে দেখতে পারতেছি, একটু দেখি তুই পকিটারে একটু ধরা যায় কিনা, হালকা একটু স্পিড আপ করি, মনে হচ্ছে আমি ধরতে পারবো নাকে। সবুজ হেলমেটটার মাথায় মনে দুটা শিঙের মতো বা হচ্ছে কিছু একটা নড়তেছে, বেশ ভালো দেখা যাচ্ছে দূর থেকে। সবুজ না, একটু টিয়া কালার ভাব আছে, এবং লোকটার জ্যাকেটটাও প্রায় ম্যাচিং কালারের। সে ডান দিকে তাকাচ্ছিল, আসলেই পকি একটু ভাব আছে, সুন্দর আছে। লোকটা স্পিড বেশ ভালো ছিল, টান ছিল পুরো রাস্তায়, অনেকক্ষণ ধরে ধরতে পারি নাই। দেখেন আবার পাশ কাটা তাকায়া চলে গেল। চলেন টপিকে ফেরত চলে যাই। এবার আসি স্টারলিংকের ওয়েবসাইট অনুযায়ী স্টার্টার কিট, ডিশ, রাউটার, কেবল ইত্যাদি অ্যারাউন্ড $350 থেকে $600 মতো, যা বাংলাদেশি টাকায় প্রায় 60,000 থেকে 70-74,000 টাকার মতো হতে পারে। মাসিক সাবস্ক্রিপশন ফি অ্যারাউন্ড $100 থেকে $130 মতো, যেটা বাংলাদেশি টাকায় 12 থেকে 17,000 টাকার মতো পড়বে। এটি বাংলাদেশের সাধারণ ব্যবহারকারীর জন্য কিছুটা ব্যয়বহুল হলেও শিক্ষা, গবেষণা, দুর্যোগ মোকাবেলা বা সরকারি কাজে এটি দীর্ঘমেয়াদী উপকার বয়ে আনতে পারে। সেট আপ কীভাবে করবেন? স্টারলিংক ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। কিট আসার পর নিজেই ডিশ ও রাউটার সেট আপ করতে পারবেন। অ্যাপ দিয়ে রাউটার কনফিগার করলেই ইন্টারনেট চালু। বর্তমানে বাংলাদেশে কেউ চাইলে কাস্টমভাবে সেট আপ করলেও সরকারিভাবে চালু না হওয়া পর্যন্ত ঝুঁকি থেকে যায়। লাইসেন্স ও গেটওয়ে শর্ত: বাণিজ্যিকভাবে চালু হতে হলে স্টারলিংকে বিটিআরসি থেকে এনজিএসও লাইসেন্স নিতে হবে। স্টারলিংক এরই মধ্যে এই সপ্তাহেই সেই লাইসেন্সের জন্য আবেদন করেছে। এছাড়া বিটিআরসির নিয়ম অনুযায়ী বাংলাদেশে একটি গেটওয়ে স্টেশন স্থাপন করাও বাধ্যতামূলক। ভবিষ্যতে কী হবে তা বলা যায় না, কিন্তু দূরবর্তী এলাকায় ডিজিটাল শিক্ষা, রিমোট জব ও ফ্রিল্যান্সিং প্রভাব বাড়বে, ডিজিটাল রেসপন্সে সহায়ক হবে, সরকারি ও বেসরকারি সংস্থায় নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে, এগুলো কম। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে রপ্তানি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছেন, যা দেশের তৈরি পোশাক শিল্পের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সরকার ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অনুমতি দিয়েছে। এই সিদ্ধান্তটি মূলত দেশের ডিজিটাল অবকাঠামো উন্নত করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার প্রচেষ্টার অংশ। স্টারলিংকের অনুমোদন এবং যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই, তবে স্টারলিংকের মতো উচ্চ প্রযুক্তির সেবা চালু করা বাংলাদেশের প্রযুক্তি খাতে বৈচিত্র্য আনতে পারে এবং অর্থনীতির অন্যান্য খাতকে শক্তিশালী করতে সহায়তা করতে পারে। এই পদক্ষেপ দেশের অর্থনীতিকে বহুমুখীকরণে সহায়তা করবে, যা রপ্তানি নির্ভরতা কমাতে সাহায্য করবে। তবে স্টারলিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের কারণেই স্টারলিংকের বৈশ্বিক সম্প্রসারণে কিছু চ্যালেঞ্জের সৃষ্টি হয়েছে, যেমন কানাডার একটি প্রদেশ মার্কিন শুল্কের প্রতিক্রিয়ায় স্টারলিংকের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। সার্বিকভাবে স্টারলিংকের বাংলাদেশ কার্যক্রম শুরু করার অনুমতি দেশের প্রযুক্তি খাতের জন্য ইতিবাচক, তবে আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিবর্তন এবং ভূ রাজনৈতিক সম্পর্কের কারণে ভবিষ্যতে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি হতে পারে। ভবিষ্যতে সরকার যেই আসুক নাকি, তারা কি এটা বন্ধ করতে পারবে? হ্যাঁ, যদি কোনো সরকার মনে করে এটি জাতীয় নিরাপত্তা বা অর্থনীতির জন্য ঝুঁকি, তবে তারা স্টারলিংকের কার্যক্রম বন্ধ করে দিতে পারে। ভারত যেমন এক্সাম্পল হিসেবে বলি, ভারত হচ্ছে প্রথম দিক দিয়ে হচ্ছে স্টারলিংক বন্ধ রেখেছিল লাইসেন্স ইস্যুর কারণে, তবে সরকার সহযোগিতামূলক হয় তাহলে এই প্রযুক্তি খুব দ্রুত জনপ্রিয়তা পাবে। স্টারলিংকের ট্রায়াল চালু হওয়া বাংলাদেশের জন্য একটা বড় পদক্ষেপ, এটা নিঃসন্দেহে। এটি শুধু ইন্টারনেটের সংযোগ নয়, বরং একটি ডিজিটাল মুক্তি, বিশেষ করে তাদের জন্য যারা আজও ইন্টারনেটের সংযোগের বাইরে। স্টারলিংক এবং বর্তমানে প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য একান্ত কাম্য। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ এবং ভালো থাকবেন।